আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা কথা বলবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। আজকের আলোচ্য বিষয় বাংলা ইংরেজ শাসনের পটভূমি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে যা জানব, বাংলার শাসনতান্ত্রিক পটভূমি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় আগমন ও কর্তৃত্ব বিস্তার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আজকের ক্লাস থেকে জানতে পারব। শুরুতেই আমরা দুটা ছবি দেখি। প্রথম ছবিটি নবাব সিরাজউদ্দৌলা আর পরের ছবিটি মীর জাফরের। মজার বিষয়, মীর জাফর নামটি ইতিহাসে এতটাই কুখ্যাতি অর্জন করেছে যে মীর বংশের কেউ আর জাফর নাম রাখে না, আবার জাফর নামধারী কেউ মীর উপাধি গ্রহণ করে না। সুতরাং এটি একটি অভিশপ্ত নামে রূপান্তরিত হয়েছে তার বিশ্বাসঘাতকতার কারণেই, যার কারণে বাংলায় 200 বছর আমরা প্রায় 200 বছর ইংরেজ শাসন এবং শোষণের শিকার হতে হয়েছে আমাদের। আর উপরের ছবিটি নবাব সিরাজউদ্দৌলা, যার পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয় এবং এখানে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে। আজকে আমাদের আলোচ্য বিষয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পটভূমি এবং ভারতবর্ষে আগমনের প্রেক্ষাপট। বাংলার শাসনতান্ত্রিক পটভূমি আমরা একটু দেখি। বাংলা প্রাচীনকাল থেকে অত্যন্ত সমৃদ্ধ ছিল এবং এই বাংলার এই সমৃদ্ধির কথা কম বেশ সকলেই জানতেন। ফলে প্রাচীনকাল থেকেই বিভিন্ন জাতি গোষ্ঠী এখানে এসেছে, শোষণ করেছে, শাসন করেছে এবং এখানকার সম্পদ নিয়ে চলে গিয়েছে। আমি আজকে বাংলার শাসনতান্ত্রিক পটভূমিতে তোমাদের সংক্ষেপে ইতিহাস বলার চেষ্টা করছি। যে প্রাচীন বাংলা আমরা দেখেছি এখানে বিচ্ছিন্নভাবে ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল বা প্রদেশ ছিল এবং বাংলা জনপদ একত্রে ছিল না, এবং রাজা শশাঙ্ক এগুলোকে একত্রিত করেছেন। পরবর্তীতে আমরা দেখেছি পাল রাজারা একত্রিত করেছেন। পালরা ছিলেন স্থানীয়, তাদের পরে এসেছে সেনরা, তারা ছিলেন দক্ষিণাত্যের, এবং সেনদেরকে উৎখাত করেই 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি তিনি বাংলা জয় করেন এবং মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। এবং তার মাত্র 2 বছর পরেই দিল্লি সালতানাতের অধীনে, যখন দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হলো, তার অধীনে বাংলা একটি প্রদেশে পরিণত হয়। পূর্ববঙ্গে প্রথম দিল্লির স্বাধীনতা ঘোষণা করেছিলেন বাংলার একজন শাসক, যিনি ছিলেন সোনারগাঁর শাসক, মূলত ফখরুদ্দিন মুবারক শাহ। তার শাসনকাল 1338 থেকে 1350। তিনি প্রথম বাংলাকে সম্পূর্ণ স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তার এই 38 সালের কিছুদিন পরেই সমগ্র বাংলাকে একত্রে সালতানাত প্রতিষ্ঠা করেছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার নামেই ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠিত হয়েছে এবং ইলিয়াস শাহী বংশ 2 বার ক্ষমতাসীন হয়েছিল। এবং তার এই প্রতিষ্ঠিত সালতানাতকে আমরা দেখি যে এখানে দীর্ঘদিন বাংলা শাসিত হয়েছে তাদের অধীনে। এবং আমরা বিশেষত 1576 খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধের আগ পর্যন্ত সালতানাত চলেছে প্রায় 200 বছর, এবং এই সময়টা এখানে 4টি রাজবংশ শাসন কার্য পরিচালনা করেছে। এই 4টি রাজবংশ হচ্ছে ইলিয়াস শাহী বংশ। তারা 2 দফায় ক্ষমতায় এসেছে। প্রথম দফায় 1342 থেকে 1414, এরপরে এসেছে 1442 থেকে 1487 পর্যন্ত। দ্বিতীয় বংশটি হচ্ছে হাফসি বংশ, যেটি 1487 থেকে 1493। তৃতীয়ত হচ্ছে হোসেন শাহী বংশ, যেটি 1493 থেকে 1538। আর সর্বশেষ বংশটি হচ্ছে কররানী বংশ, এবং এই কররানী বংশের দাউদ খান কররানীকে রাজমহলের যুদ্ধে মোগল সম্রাট আকবর পরাজিত করে বাংলাকে মোগল প্রদেশে বা সুবাতে পরিণত করেছিলেন। ফলে
এবং তাদেরকে পরাজিতই করে পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে দেরকে হটিয়েই ব্রিটিশ শাসন এখানে প্রতিষ্ঠা পেয়েছিল। এবং মজার বিষয়, রাজমহলের যুদ্ধে মুঘল সম্রাট আকবর বিজয়ী হলেও বাংলা কিন্তু সম্পূর্ণ তিনি নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি। পরবর্তীতে তার পুত্র সম্রাট জাহাঙ্গীর তিনি 1610 সালে বারো-ভূঁইয়াদেরকে দমন করার মাধ্যমে বাংলা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। এবং তারপরে আমরা দেখি যে 1716 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান যখন বাংলায় সুবাদার নিযুক্ত হলেন, তিনি অনেকটা স্বাধীনভাবেই ছিলেন এবং বলা যায় যে তার সময়কাল থেকেই বাংলা অনেকটা স্বাধীনভাবেই শাসন কার্য পরিচালিত হচ্ছে। তিনি নামে মাত্র দিল্লির অধীনতা স্বীকার করেছিলেন। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে পলাশির যুদ্ধ, যেটি 1757 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল 23শে জুন, যেটির মাধ্যমে বাংলায় স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। এবং পরের ছবিটি হচ্ছে বক্সারের যুদ্ধ, যেটি 1764 খ্রিস্টাব্দে, এর মাধ্যমে বাংলায় নবাবী শাসনের চূড়ান্ত পতন ঘটে। আমরা আরও কিছু তথ্য দেখি যে নবাবী আমলে বাংলা সমৃদ্ধ অর্জন করেছিল এবং এই সময়টায় বাংলা অর্থবিত্ত শৌর্যবীর্যে এক ধরনের আধিপত্য বিস্তার করেছিল। এবং এই সময়ে এই আধিপত্যের কথা ইউরোপীয় শক্তিবর্গ জানতো, ফলে তাদের চোখ পড়ে ভারতবর্ষের দিকে। এবং ইউরোপীয়দের মধ্যেই সর্বপ্রথম ভারতবর্ষে এসেছিল পর্তুগিজরা, এবং তারা অবশ্য হারমাদ নামেই ভারতবর্ষে পরিচিত। তাদের পরে আসে দিনেবার, যারা ডেনমার্কের অধিবাসী, তারপরে আসে ওলন্দাজরা, যারা নেদারল্যান্ডের অধিবাসী, তারপরে এসেছে ইংরেজরা। মাঝখানে স্প্যানিশরাও ভারতবর্ষে আসার চেষ্টা করেছিল, কিন্তু তারা এখানে সফল হতে পারেনি। তারা আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে পরবর্তীতে তারা সেখানে উপনিবেশ স্থাপন করেছিল। ইংরেজদের পরে সর্বশেষ আসে ফরাসিরা, কিন্তু ফরাসিরা ইংরেজদের কারণে এখানে আধিপত্য বিস্তার করতে পারেনি। অন্যান্য কোম্পানিগুলো এখানে আসলেও আমরা দেখি যে ইংরেজরাই সমগ্র ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার করে এবং ভারতের সাথে না পেরে ওঠে অন্যান্য শক্তিবর্গগুলো অন্যদিকে তাদের কলোনি স্থাপন করে। আমরা দেখি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার স্বাধীন সূর্যকে তারা অস্তমিত করে। এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিত হলে বাংলার স্বাধীনতা চিরতরে অস্তমিত হয় এবং ইংরেজরা তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে সক্ষম হয়। 1857 খ্রিস্টাব্দেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। যদিও সিপাহী বিদ্রোহকে ইংরেজরা একটি সাধারণ বিপ্লব হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে, আসলে এটি কিন্তু তা নয়, বরং এটি হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার প্রথম পদক্ষেপ। এবং 1947 সালে ভারত পাকিস্তান বিভক্ত রাষ্ট্র বা স্বাধীন দুটি রাষ্ট্র হিসেবে এখানে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য 1757 থেকে 1857 পর্যন্ত বা 1861 সাল পর্যন্ত এই সময়টি ভারতবর্ষের সরাসরি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এখানে প্রচলিত ছিল। এবং সিপাহী বিপ্লবের পরে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। পরবর্তীতে রাজা কিংবা রানীর শাসন এখানে সরাসরি চালু হয় এবং এটি বলা যায় যে 1861 সালে এক ফরমান বলে এখানে ব্রিটিশ রাজার শাসন প্রতিষ্ঠিত হয় এবং 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীনতা লাভ করার আগ পর্যন্ত এখানে ব্রিটিশ সরকারের সরাসরি উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে দেখি, আমরা একটা ছবি দেখাচ্ছি যেটি হচ্ছে রানী প্রথম এলিজাবেথের ছবি, যিনি 1558 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডের রানী হিসাবে তিনি ছিলেন। শুধু ইংল্যান্ড না, ইংল্যান্ড, ওয়েলস এবং তিনি কিন্তু ফ্রান্সের রানীও কিন্তু ছিলেন। তার মানে ইংল্যান্ড একসময় ফ্রান্সও দখল করে নিয়েছিল। আমরা এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠনের ইতিহাসটা একটু জানার চেষ্টা করি। আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একক কোনো ব্যক্তির মালিকানাধীন ছিল না। বেশ কিছু উদ্যোগী ব্যবসায়ী যারা উদ্বুদ্ধ হয়েছিল যে ইউরোপের বাইরে তাদের স্বার্থ এবং দেশীয় স্বার্থ দেখার জন্য এবং কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায় এর লক্ষ্যে
বলা হচ্ছে যে কোনো কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন যে তাদের সংখ্যা প্রায় 200 জনের অধিক ছিল এবং তারা একটি কোম্পানি শাসক প্রতিষ্ঠা করেন এবং এই কোম্পানিটি ব্রিটিশ সরকারের অনুমোদন নিয়েছিল। 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর ব্রিটিশ রানী প্রথম এলিজাবেথ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রাচ্যের রাজ্যগুলোতে বাণিজ্য করার জন্য রাজকীয় সনদ প্রদান করেন এবং এই সনদের বলেই তারা কিন্তু ভারতবর্ষে এসেছিল। এই কোম্পানিটির প্রতিষ্ঠাতা ছিলেন স্যার জন ওয়ার্ডস। তিনি সহ প্রায় 200 জনের অধিক সদস্য ছিল এবং তারা ব্যবসায়িকভাবে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল প্রাচ্যে বাণিজ্য বৃদ্ধি করা। উল্লেখ্য, তারা কেন ভারতবর্ষের প্রতি উদ্বুদ্ধ হয়েছিল, এটি একটি মজার ঘটনা। বলা হচ্ছে যে 1598 খ্রিস্টাব্দে একটি স্পেনিশ জাহাজ ব্রিটিশরা আটক করেছিল এবং এই জাহাজটিতে প্রচুর পরিমাণে ভারতীয় সম্পদ ছিল এবং এইখানে মণিমুক্তা থেকে শুরু করে ভারতীয় হাতির দাঁতের বিভিন্ন তৈজসপত্র এবং নানান ধরনের পণ্য ছিল, বিশেষ করে ভারতের রেশমি কাপড় এবং হচ্ছে যে মসলিন। এগুলো দেখে তারা এতটাই আকৃষ্ট হয়েছিল যে বাণিজ্য এক্সপান্ড করার জন্য বা বৃদ্ধি করার জন্য ভারতবর্ষে তাদের নজর পড়েছিল এবং এরই ভিত্তিতেই কিন্তু তারা পরবর্তীতে ভারতে এসেছে। তোমাদেরকে একটা মজার তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে ভারতবর্ষে জলপথ আবিষ্কার করেছিলেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে এবং এর 100 বছর পরে কিন্তু ব্রিটিশরা এসেছে। এবং এই সময়টা মূলত এর আগে আমরা দেখেছি যে বিশেষত আরব বণিকরা ভারতবর্ষে আসতেন প্রাচীনকাল থেকে এবং তাদের বাণিজ্য এখানে করতেন এবং তারপর থেকে বিশেষ করে জলপথ আবিষ্কারের পরে এটি ইউরোপীয়দের নিয়ন্ত্রণে চলে যায় এবং ফলে এরই ধারাবাহিকতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল। এই ছবিটি একটু লক্ষ্য করো, ইনি হচ্ছেন লর্ড ক্লাইভ, যার নামটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুধু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, বরং ভারতবর্ষ এবং ইংল্যান্ডের ইতিহাসে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র, কিন্তু ভারতবর্ষের জন্য একটি দুর্ভাগ্যজনক নাম, কারণ তার কারণেই আমরা কিন্তু আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় আগমন এবং কর্তৃত্ব বিস্তার সম্পর্কে একটু জানবার চেষ্টা করি আমরা। 1612 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে গুজরাটের সুরাটে প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলা এসেছে আরও পরের দিকে এবং 1651 খ্রিস্টাব্দে তখন তারা বাংলার হুগলিতে প্রথম বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। 1657 খ্রিস্টাব্দে বাংলা একটি স্বাধীন বাণিজ্য এজেন্সি তারা প্রতিষ্ঠা করেছিল, যে এজেন্সিটি অনেকটা স্বাধীনভাবে, এবং মজার বিষয় এই সময় তারা নিজেরা ভারতীয়দের মধ্য থেকে কিছু লোককে নিযুক্ত করে তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনীও গড়ে তুলেছিল। 1660 খ্রিস্টাব্দে বাণিজ্য সম্প্রসারণ করতে চাইলে তখন বাংলার সুবেদার শায়েস্তা খান তাদেরকে বাধা দেন, ফলে শায়েস্তা খানের সাথে তাদের সংঘর্ষ হয় এবং ইংরেজরা এই সময় অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে। 1686 থেকে 1690 খ্রিস্টাব্দ পর্যন্ত 4 বছর যাবৎ মোগলদের সাথে ব্রিটিশদের নানান ধরনের যুদ্ধ হয় এবং এই 4 বছরে ব্রিটিশরা অনেকটাই সংকুচিত হয়ে পড়ে, ফলে তারা তৎকালীন মোগল সম্রাট আওরঙ্গজেবের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং শর্ত সাপেক্ষে আওরঙ্গজেব তাদেরকে এইখানে বাণিজ্য করার অনুমতি প্রদান করেছিলেন এবং সম্রাট আওরঙ্গজেবের সময় তারা কলিকাতা, সুতানুটি, গোবিন্দপুর এই 3টি গ্রাম কিনেছিল এবং এই সময় বাংলার সুবাদার ছিলেন ইব্রাহিম, তার কাছ থেকেই তারা মূলত এই গ্রামগুলো কিনেছিল এবং বাংলায় বাণিজ্য করার, ট্যাক্সের বিনিময়ে বাণিজ্য করার সুবিধা তারা পেয়েছিল। এবং 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফরুক শিয়ার তার কাছ থেকে মাত্র 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করার অনুমোদন লাভ করেছিল এবং এইভাবে ধীরে ধীরে তারা শক্তি সঞ্চয় করে বাংলার রাজনীতি এবং অর্থনীতিতে হস্তক্ষেপ করেছিল। এবার আমরা দেখি একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটি মূলত বাংলার ইতিহাসের এই অন্ধকার সময়ের একটি চিত্র। এখানে দেখা যাচ্ছে যে মীর জাফরের সাথে লর্ড ক্লাইভের ছবি, মূলত এটি একটি ষড়যন্ত্রের ছবিই বটে। এবার আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ দেখি।
1757 খ্রিস্টাব্দের 23শে জুন বাগিরিতু নদী তীরে পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার মধ্যকার যুদ্ধের মাধ্যমে বঙ্গভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের ভিত্তি তৈরি হয়েছিল এবং 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর বিহারের বক্সারের প্রান্তরে মীর কাসিমের সাথে যুদ্ধে ইংরেজদের বিজয়ের মাধ্যমে তাদের ক্ষমতা পাকাপোক্ত হয়েছিল এবং এরই ভিত্তিতে বক্সারের যুদ্ধে যখন ব্রিটিশরা বিজয়ী হয়েছিল তখন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে তাদের পৃথক দুটি চুক্তি হয়েছিল এবং বাংলার নবাবকে তারা বার্ষিক 53 লক্ষ টাকা এবং মোগল সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদানের অঙ্গীকার করে। মোগল প্রাদেশিক শাসন ব্যবস্থা মূলত দুই ভাগে বিভক্ত ছিল। একটি হচ্ছে নিজামত, যেটি হচ্ছে সামরিক বেসামরিক প্রশাসন, আরেকটি হচ্ছে দিওয়ানি বা রাজস্ব প্রশাসন। এই দুই ভাগে বিভক্ত ছিল এবং বক্সারের যুদ্ধে বিজয়ী হয়ে তারা মোগল সম্রাট এবং বাংলার নবাবের সাথে চুক্তি করে এখানকার দিওয়ানি বা রাজস্ব বিভাগের দায়িত্ব ইংরেজরা লাভ করেছিল, যেটি পরবর্তীতে আমরা দেখি যে এখানে দ্বৈত শাসন বা ডুয়াল গভর্নমেন্ট ব্যবস্থা প্রবর্তন হয়েছিল এবং এটি পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করা হবে। আজকের এই ক্লাসটি আমরা মূলত ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের প্রেক্ষাপট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এর ভিত্তিতে পরীক্ষায় কুইজ প্রশ্ন আসে সেগুলো তোমরা একটু দেখবে ভালো করে এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।